চলুন আর কোনো ভূমিকা না করে সরাসরি আজকের আলোচনায় ঢুকে পড়ি। এখানে টাকা পয়সা ম্যানেজ করার জন্য একটা কমপ্লিট রোডম্যাপ নিয়ে কথা বলবো, যেটা ধাপে ধাপে ফলো করলে যে কেউ তার আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। টাকা পয়সার ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে কি একটু দিশেহারা লাগে? মনে হয় কোথা থেকে শুরু করব, ঠিক কি করা উচিত? যদি এমনটা মনে হয় তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। এই আলোচনায় আমরা একটা পরিষ্কার রাস্তা খুঁজে বের করার চেষ্টা করব। এই যে দেখুন, এটাই হলো আমাদের পুরো সফরের একটা ম্যাপ। আমরা এক এক করে প্রত্যেকটা লেভেল নিয়ে কথা বলবো, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের এই পুরো পরিকল্পনাটা মানে রোডম্যাপটা অনেকটা একটা ভিডিও গেমের মতো। এখানে কয়েকটা লেভেল আছে, আর আমাদের কাজ হলো একটার পর একটা লেভেল আনলক করে এগিয়ে যাওয়া। এই দেখুন, সেই 4টি পর্যায়, বিগিনার থেকে শুরু করে একেবারে প্রো লেভেল পর্যন্ত। প্রত্যেকটা ধাপই কিন্তু পরের ধাপের জন্য রাস্তা তৈরি করে দেবে, তাই তাড়াহুড়ো করে কোনোটা কি স্কিপ করা যাবে না। তো চলুন শুরু করা যাক লেভেল 1 দিয়ে। এখানকার মূল লক্ষ্যটা খুবই সোজা। টাকা যেন আমাদের কন্ট্রোল না করে, বরং আমরাই যেন টাকাকে কন্ট্রোল করতে পারি। মানে ড্রাইভিং সিটে এবার নিজেকেই বসতে হবে। আর এই কন্ট্রোলটা আনার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ক্যাশ ফ্লো বোঝা। ক্যাশ ফ্লো আর কিছুই না, এটা হলো টাকা আসার আর যাওয়ার একটা হিসেব, একটা মানচিত্রের মতো, যা আপনাকে দেখিয়ে দেবে টাকা ঠিক কোন পথে হাঁটছে। এই যেমন এখানে একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন। শুরু করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো টানা 30 দিন নিজের প্রত্যেকটা খরচের একটা হিসেব রাখা। হ্যাঁ, একদম, চা কফির খরচটাও। তাহলেই কিন্তু একটা পরিষ্কার ছবি ফুটে উঠবে। আচ্ছা, খরচের হিসেব তো পাওয়া গেল, এবার কি? এবার দরকার একটা বাজেট। আর বাজেটের জন্য এই 50-30-20 নিয়মটা কিন্তু দারুণ কাজের। সোজা কথায়, মোট আয়ের অর্ধেক যাবে দরকারি জিনিসে, 30 ভাগ শখ বা ইচ্ছা পূরণে, আর বাকি 20 ভাগ ওটা সোজাসুজি চলে যাবে সেভিংসে। তবে হ্যাঁ, সবার আয় তো একরকম না। যাদের আয় কিছুটা কম তাদের জন্য এই নিয়মটা একটু বদলে নেওয়া যেতে পারে। যেমন 70-20-10, মানে 70 ভাগ প্রয়োজনে, 20 ভাগ সেভিংসে, আর 10 ভাগ শখের জন্য। মূল ব্যাপারটা হলো সেভিংসটাকে গুরুত্ব দেওয়া। এরপরের ধাপটা কিন্তু ভীষণ জরুরি, একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। মানে হঠাৎ কোনো বিপদ আপদ, যেমন চাকরি চলে গেলে বা চিকিৎসার প্রয়োজনে যেন কারো কাছে হাত পাততে না হয়। এটা হলো আপনার পার্সোনাল সেফটি নেট। আর লেভেল 1-এর ফাইনাল বস হলো ব্যাড ডেট বা খারাপ ঋণ, বিশেষ করে ক্রেডিট কার্ডের মতো জিনিসগুলো। এগুলো থেকে মুক্তি পেতে স্নোবল মেথডটা দারুণ কাজ করে। মানে প্রথমে সবচেয়ে ছোট লোনটা শোধ করে দিন। এটা শোধ হলে যে কনফিডেন্সটা আসবে, সেটাই আপনাকে পরেরগুলো শোধ করার জন্য মোটিভেশন দেবে। বেশ, লেভেল 1 কমপ্লিট। এতদিন আমরা ডিফেন্সিভ খেলেছি, মানে টাকা বাঁচিয়েছি। এবার সময় অ্যাটাকে যাওয়ার। লেভেল 2তে আমাদের ফোকাস হবে টাকাটাকে কিভাবে বাড়ানো যায় সেদিকে। মানে এখন থেকে আমরা ডিফেন্স করব না, এবার হবে অ্যাট্যাক। আর অ্যাট্যাকের সবচেয়ে বড় অস্ত্র হলো ইনভেস্টিং বা বিনিয়োগ। এখন বিনিয়োগের কথা শুনলেই অনেকে ঘাবড়ে যান, কিন্তু অত কঠিন করে ভাবার কিছুই নেই। স্টক, মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডের মতো সহজ অপশন দিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। যেমন ইন্ডেক্স ফান্ডে টাকা রাখা মানে দেশের বড় বড় অনেকগুলো কোম্পানিতে একবারে অল্প অল্প করে বিনিয়োগ করা, যা ঝুঁকিটাকেও অনেকটা কমিয়ে দেয়। কিন্তু বিনিয়োগ এত পাওয়ারফুল কেন? এর কারণ হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির সুদের জাদু। এই চারটা দেখলেই বুঝবেন। যত কম বয়সে বিনিয়োগ শুরু করা যায়, সময় তত আপনার বন্ধু হয়ে ওঠে, আর আপনার টাকাটাও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। তবে একটা কথা মাথায় রাখা খুব দরকার, শুধু টাকা বাঁচিয়ে বা বিনিয়োগ করে কিন্তু কোটিপতি হওয়াটা বেশ কঠিন। তাই আয় বাড়ানোটা এই লেভেলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সেটা হতে পারে নতুন কোনো স্কিল শিখে বা সাইডে ছোটখাটো কোনো কাজ করে। ওকে, এখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে এসেছি, যেখানে লেভেল 3 আর 4 একসাথে মিশে গেছে। এখানের মূল লক্ষ্য হল সত্যিকারের আর্থিক স্বাধীনতা। মানে এমন একটা পর্যায় যেখানে টাকার জন্য আর কাজ করতে হয় না, বরং টাকা আমাদের জন্য কাজ করে। এটাই হলো আসল খেলা। আর এই খেলাটা জিততে হলে নিজের মাইন্ডসেট বা মানসিকতায় একটা বড়সড় পরিবর্তন আনতে হবে। অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্যটা বুঝতে হবে। একদম সহজ ভাষায়,
অ্যাসেট মানে যা পকেটে টাকা ঢোকায়, আর লায়াবিলিটি মানে যা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। আমাদের লক্ষ্য হবে অ্যাসেট বাড়ানো আর লায়াবিলিটি কমানো। অ্যাসেট তৈরির একটা দারুণ উপায় হলো প্যাসিভ ইনকাম, মানে এমন একটা ব্যবস্থা তৈরি করা যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা কামাতে থাকবে। যেমন ধরুন, বাড়ি ভাড়া বা অনলাইনে কোনো কোর্স তৈরি করে বিক্রি করা। একবার খেটে একটা সিস্টেম বানিয়ে ফেললে ওটা চলতেই থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই আর্থিক স্বাধীনতার জন্য ঠিক কত টাকা লাগবে? এখানে 4% রুলটা খুব কাজে দেয়। আপনার সারা বছরের যা খরচ, সেই অঙ্কটাকে 25 দিয়ে গুণ করলেই যে নম্বরটা পাবেন সেটাই আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নম্বর। যেমন বছরে যদি আপনার খরচ হয় 5,000 টাকা, তাহলে 1,25,000 টাকা বিনিয়োগ করা থাকলেই সেখান থেকে যা আয় হবে তা দিয়েই আপনার খরচ চলে যাবে। তো আমরা অনেক কিছুই জানলাম, কিন্তু আসল কথাটা হলো শুধু জানলেই হবে না, এই সব জ্ঞানকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। কারণ একটা ভালো সিস্টেম ছাড়া শুধু জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। সিস্টেম তৈরির আগে চলুন এক ঝলকে দেখে নিই আমরা সচরাচর কোন ভুলগুলো করি। যেমন কোনো বাজেটই না থাকা, আয় বাড়লেই খরচ বাড়িয়ে ফেলা, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা বা শুধু একটা আয়ের ওপর ভরসা করে বসে থাকা। এই ভুলগুলোই কিন্তু আমাদের পিছিয়ে দেয়। আর এই হলো সেই উইনিং সিস্টেম যা প্রতিদিন ফলো করতে হবে। রোজগার খরচের হিসেব রাখা, মাস শুরুতেই সেভিংস আর ইনভেস্টমেন্টের টাকাটা আলাদা করে ফেলা, আর প্রতি কয়েক মাস পর পর কিভাবে আয় বাড়ানো যায় সেই চেষ্টা করা। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একদিন বড় সাফল্য এনে দেবে। তাহলে এই পুরো রোডম্যাপটা তো দেখা হলো। এবার প্রশ্ন হলো, আপনি কোন লেভেলটা দিয়ে শুরু করছেন? নিজের আর্থিক ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য আজকের দিনটাই কিন্তু সেরা।